আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি খেয়াল করছেন কিনা ইউনূসের নিজের বাড়িতে আক্রমণ হয়েছে। কে আক্রমণ করছে? আমি একটু আগে একটা ভিডিও পোস্ট করলাম যে মানে জনতা, আমপাবলিক যাকে বলে, সাধারণ জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনূসের বাড়িতে আক্রমণ করেছে। আমার ফেসবুক ওয়ালে গেলে আপনি হয়তো দেখতে পারবেন। এটা আমি একটু আগে পোস্ট দিলাম। তার মানে 13 তারিখ আসার আগেই 8-5-13, হ্যাঁ, আরো তো 8 দিন বাকি। 8 দিন বাকি থাকতেই ইউনূসের নিজের বাড়িতে আক্রমণ হচ্ছে। কে আক্রমণ করছে? কোন আওয়ামী লীগ নেতা কর্মীরা আক্রমণ করে নাই, আম পাবলিক আক্রমণ করছে। আম পাবলিক মাইক নিয়ে আক্রমণ করছে এবং বলতেছে যে ইউনূসের বাসা চিটাগাঙ্গে থাকতে পারবে না, ইউনূসকে চিটাগাং থেকে চলে যেতে হবে। এবং সেনাবাহিনী অলরেডি আসছে, তারপরে কিন্তু পাবলিক কিন্তু তার বাসা ঘিরে রাখছে। বর্তমানে ইউনূসের বাসা চতুর্দিকে সেনাবাহিনী আছে, কিন্তু আম পাবলিকও আছে। এটা আওয়ামী লীগের নেতা কর্মী না। তার মানে আপনি বুঝতেছেন যে 13 তারিখে কি হবে। 13 তারিখে ঢাকা লকডাউন, ঢাকা বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং আমি মনে করি যে আওয়ামী লীগ লাগবে না এখন, কারণ সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটু বিরক্ত। হ্যাঁ, অনেকে ভুল বুঝছিল, লাল বদর হয়েছিল আপনি জানেন। তো এখন তারা এই 14 মাসে বুঝতে পারছে যে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে। সারা দেশটা আজকে পাকিস্তানের রূপ নিছে। এই বাংলাদেশকে তো স্বাধীন করা হয়েছিল যে আরেকবার পাকিস্তান হইতে না। তো সাধারণ মানুষ এটা এখন বুঝতে পারছে, এবং এই বুঝার যে সিমটম, সিমটম কিন্তু আজকে এই সন্ধ্যার সময় দেখা গেল। যে 13 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন এই 8 দিনে কি হয়। এখানে আওয়ামী লীগ নেতা কর্মী লাগবে না, সাধারণ মানুষ কিন্তু আজকে চিটাগাঙ্গে ইউনূসের বাড়িতে আক্রমণ করছে। একদম সাধারণ মানুষ, একদম কেটে খাওয়া মানুষ, এবং হাতে হ্যান্ড মাইক নিয়ে আক্রমণ করছে। হ্যান্ড মাইক নিয়ে ডেকে ডেকে দেখে কে কোথায় আছে আসো। তাইলে আপনি বুঝতে পারেন যে 14 বছর ডিফারেন্সটা কি হয়েছে। তো জাস্ট ওয়েট এন্ড সি। আমি সবসময় বলি যে এই এন্টায়ার তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের তো একটা অবৈধ, যে অবৈধ জিনিসের উপরে বেস করে যাই হবে না কেন সবই তো অবৈধ। এখন আমাদেরকে শুধু একটা জিনিস সাধারণ মানুষকে এতদিন বুঝাতে হয়েছে যে ইউনূস সম্পূর্ণ গায়ের জুড়ে ষড়যন্ত্রমূলক ভাবে বর্তমানে দেশের মানে ক্ষমতা দখল করে আছে। সে একজন দখলদার, সে একটা অবৈধ দখলদার। এবং এই জিনিসটা কিন্তু মানুষ এখন বুঝে। এখন আপনি বুঝেন, আপনি যদি শুরুটাই করেন অবৈধ কোন জিনিস দিয়ে, তো আপনি পরে যা করবেন পুরোটাই তো অবৈধ। তো এখন দেশের মানুষ এটা বুঝতে পারছে যে আমরা আসলে ভুল করছিলাম। তো আপনি যেটা বললেন যে দেশের মানুষের প্রতি আইন তো, আইনের প্রতি শ্রদ্ধা অশ্রদ্ধা বিষয়টা অনেক পরে আসবে, কারণ স্ট্রাকচারটা পুরোটাই তো একটা অবৈধ অবৈধ জিনিসের ভেতরে আছে। যেহেতু এন্টায়ার গভর্নমেন্টটাই একটা আপনার অবৈধ। তো এই গভর্নমেন্টের মাধ্যমে যাই হোক না কেন পুরোই তো বৈধ। মানুষকে আসলে এই জিনিসটা এতদিন মানে বুঝতে হয়েছে যে আসলে তো আমরা ভুল করলাম। এই নিউজ তো অবৈধ ভাবে আপনি দেখছেন গতকাল কিন্তু আজকে মনে একটা নিউজ দেখলাম, কে জানি বললো যে রাষ্ট্রপতি অফিসে মনে কেউ একজন যে জননেত্রী শেখ হাসিনা কোনো পদত্যাগ পত্র তাদের কাছে নাই, সভাপতির কাছে নাই। তো লিগেলি তো জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের এখন প্রধানমন্ত্রী। এবং গায়ের জোরে আপনার বাড়িতে ধরেন আপনার বাড়িতে যদি কেউ দখল করে, তার সন্ত্রাসী বাহিনী দিয়ে গিয়া যদি বলে যে তৌফিক এই এই বাড়ি আমার, আমার বললে তো সে মালিকানা পাবে না। মানে সে যদি কাগজে বানাই ফেলে আদালতের মাধ্যমে, তারপরে তো আপনার বাড়ি আপনারই থাকবে। তো এই সরকার তো জননেত্রী শেখ হাসিনা পরিচালিত সরকার, এটা তো পুনারই আছে এখনো। এখন হয়তো কোনো সন্ত্রাসী বাহিনী জোর করে হয়তো আপনার বাড়ি দখল করে যদি বলে যে এটা আমার বাড়ি, ঠিক তেমনই বর্তমানে বাংলাদেশে যাওয়াচ্ছে পুরোটাই দখলদারিত্ব গায়ের জোরে। কিন্তু লিগ্যালিটি যদি আপনি ভাবেন তাহলে তো পুরোটাই অবৈধ, এবং এই অবৈধ সরকারের মাধ্যমে যাই হোক না কেন পুরোটাই অবৈধ। এই আইসিটি বলেন আর ওই যে কি সংস্কার কমিশন বলেন আর যাই বলেন না কেন, কোনো কিছুরই আইনি কোনো ভিত্তি নেই, কারণ এটা শুরুতেই শূন্য, মানে একদম জিরো। যে কোনো জিরো দিয়ে শুরু, এটা আবার ভ্যালু কি, পুরোটাই জিরো। তো মানে মাল্টিপল বাই জিরো ইকুয়াল টু জিরো, যাই আপনি মাল্টিপ্লাই করেন না কেন জিরো দিয়ে হবে আপনার, আর ফলাফল আসবে শূন্য। তো এই বিষয়টাই এতদিন মানুষ বুঝে নাই, হয়তো এখন বুঝতে পারছে। এরই ফলাফল কিন্তু আজকে সন্ধ্যার সময় ইউনূসের বাড়িতে দেখা গেল। এরই ফলাফলই কিন্তু আজকে ইউনূসের বাড়িতে সাধারণ জনতা কিন্তু আজকে সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে গিয়ে হামলা করলো। ক্লিয়ার? আমি আমি এইভাবে বিষয়টা ব্যাখ্যা করি ভাই। পৃথিবীতে যে যত শক্তিশালী হোক না কেন, তাকে প্রকৃতির বিচারের আওতায় আসতেই হবে। ধানমন্ডি 32 বিদেশ থেকে পিনাকি এবং ইলিয়াস তাদের প্ররোচনায়
এই তথাকথিত এনসিপির টুকাই জঙ্গিরা তাদের ফেসবুক স্ট্যাটাস, এরপর বিএনপি নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, একযুগে ধানমন্ডি 32-এ গিয়ে ভেঙে ফেলা, সেখানে জামাত ছিল কিন্তু আড়ালে, তারা কিন্তু দৃশ্যমান ছিল না এবং জামাতের শীর্ষ পর্যায়ের কোনো নেতা সেখানে উপস্থিত ছিল না, কারণ জামাত জানে এটার বিচার বাংলাদেশে হবে। জামাত কিন্তু মেধাবী, বুদ্ধিমান, বাট ওই তুলনায় বিএনপি হচ্ছে মূর্খ সংগঠন। এটা আমি বারবার বলি যে বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা কয়লা। এদেরকে আমি কখনো রাজনৈতিক দল বলি না, এরা একটা সংগঠিত মৌলবাদী শক্তি যারা পাকিস্তানের পারপাস সার্ভ করে, যারা পশ্চিমাদের একটা অংশের পারপাস সার্ভ করে। এটাই মূলত বিএনপি। এখানে কোনো রাজনৈতিক চর্চা হয় না, এখানে কোনো গণতান্ত্রিক চর্চা হয় না। বহুদলীয় গণতন্ত্রের নামে বাংলাদেশের রাজনীতিকে ক্যান্সারের রূপ দিয়েছিল বিএনপি। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, পরবর্তীতে বেগম জিয়া, নিজামী মুজাহিদদের মতো ব্যক্তিকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে বাংলাদেশের রাজনীতিকে সেদিনই ধ্বংস করে গিয়েছিল, যার ফল এখন আমরা বাঙালি দেখতে পাচ্ছি। অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, গতকাল সারা দেশে দুইটা ঘটনা আমার চোখে এসেছে। অনেকগুলা ঘটনা ঘটেছে, বাট এর মধ্যে দুইটা ঘটনা মারাত্মক দাগ কেটেছে আমার মধ্যে। কেউ আবার ভাইবেন না যে পজিটিভ দাগ কেটেছে, অবশ্যই নেগেটিভ। এবং এই ঘটনা দুইটা একটা বিশাল বার্তা দিয়েছে। প্রথমত, 32 ভাঙার অন্যতম নেপথ্যের নায়ক পিনাকি ভট্টাচার্য, দুঃখিত আলহাজ ইমাম পিনাকি ভট্টাচার্য, এভাবে না বললে সৃষ্টিকর্তা আবার বিরক্ত হবেন আমার উপর, পাপ হয়ে যাবে আমার। পিনাকির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। কারা দিয়েছে সেটাও স্পষ্ট বলে দিয়েছে পিনাকি, বিএনপির নেতাকর্মীরা। কারণ সম্প্রতি বিএনপিকে নিয়ে চমৎকার চমৎকার কথা পিনাকি বলে যাচ্ছে, যদিও টুকটাক সত্য কথা বলতেছে, মিথ্যাচার তো আছেই। বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে বিএনপির কোনো মহলের নেতাকর্মীরা এটাকে নিতে পারছে না, সেই জন্য তারা ক্ষুব্ধ হয়ে পিনাকির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। পিনাকির অসুস্থ বৃদ্ধা মা সে বাড়িতে থাকে। এই যে 32 ভাঙা হলো পিনাকিদের প্ররোচনায়, একটা বছর কিন্তু অতিক্রম হতে সময় নেয়নি, এর মধ্যে কিন্তু পিনাকির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল। গত 15 বছর ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগের নগ্ন সমালোচনা করেছে, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সমালোচনা করেছে এবং আওয়ামী লীগের অনুভূতির জায়গা, সম্মানের জায়গা, আস্থার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও চরম মাত্রায় ব্যঙ্গ করেছে পিনাকি ভট্টাচার্য। তাকে একটা অশ্লীল নাম পর্যন্ত দিয়েছিল পিনাকি। কিন্তু এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কি দেখেছেন পিনাকির বাসায় বগুড়ায় হামলা করেছে কেউ? আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সমর্থক কেউ কি পিনাকির বাসায় একটা ঢিল ছুঁড়েছিল? ছুঁড়ে নাই। কারণ পিনাকিকে কোনো সাবজেক্টের মধ্যেই ধরে নাই বাংলাদেশ আওয়ামী লীগ। পিনাকি অ্যাক্টিভিস্ট, অনলাইনে ভিউ ব্যবসা করে, তাকে এত মাথায় তোলার তো কিছু নাই। কিন্তু যেটা বিএনপি করছে, আসলে বিএনপি তো চোরেদের সংগঠন। চোরেদের সংগঠন আসলে চোরেরা যখন চুরি করে তখন মনের মধ্যে ভয় থাকে, একটা চিন্তা থাকে, কখন না জানি সত্যটা সামনে চলে আসে, কখন না জানি পিনাকি ইলিয়াস ভিডিও ফুটেজ সামনে নিয়ে চলে আসে। সেই জন্য পিনাকিকে ভয় ভীতি প্রদর্শন করতে, হুমকি ধামকি দিতে তার বাসায় আগুন দেওয়া হয়েছে, যেটা নিন্দা অনেকে জানিয়েছে। তবে আমরা নিন্দা জানাবো না, কারণ যে ব্যক্তি বাংলাদেশের জন্মস্থান, বাংলাদেশের জন্ম যেই জায়গা থেকে নেতৃত্ব দিয়ে হয়েছে, বাংলাদেশের সূতিকাগার, সেই ধানমন্ডি 32কে ভেঙে ফেলার নায়ক, তার বাড়িতে আগুন লাগবে আর সেটা দেখে আমরা আনন্দিত হব না, এটা তো বলা যায় না। মানুষের ক্ষতি দেখে আনন্দ পেতে নেই, কিন্তু বাচ্চাদের ক্ষতি দেখে আনন্দ পাওয়াও অনেক বেশি আনন্দের। নেক্সট ঘটনা, চট্টগ্রামে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদখোর আন্তর্জাতিক মহাজন ইউনূসের বাড়িতে এলাকাবাসী ভাঙচুর করেছে, গেট টেট ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। সেখানে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে, যদিও ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা জেনে গেছি। ভিডিও তো দেখাইতে পারতেছি না চ্যানেলে সমস্যার কারণে, একটা স্ক্রিন রেকর্ড থেকে একটা ফুটেজ নিয়েছি, সেই ফুটেজটা আপনারা দেখেন। ইউনূস তার বাড়ির দরজা ভেঙে ফেলা হয়েছে। এই যে পুরো বাংলাদেশটাকে ভেঙে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে, এটা কি তার জন্য খুব সিম্পল না? মাথায় রাখবেন, ইউনূসের বাড়ির গেট ভেঙেছে তার এলাকার লোকজন, অর্থাৎ ইউনূস যে এলাকার বাসিন্দা এবং ইউনূস যে এলাকায় জন্ম নিয়েছিল তার জন্মস্থানের লোকজন তার বাড়িতে ঢুকে তার বাড়ির গেট ভাঙচুর করেছে। সেনাবাহিনী সেখানে পরিস্থিতি সামাল দিয়েছে। তার মানে ক্ষোভের জায়গাটা, ক্রোধের জায়গাটা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা চিন্তা করেন। একজন সরকার প্রধান রানিং ক্ষমতায়, তার হাতে প্রশাসন আছে, তার হাতে মব সন্ত্রাসীরা আছে, তার হাতে প্রত্যেকটা রাজনৈতিক দল আবদ্ধ। এরপরেও সাধারণ মানুষ ইউনূসের বাড়িতে গিয়ে হামলা করে তার বাসার গেট ভেঙে ফেলেছে। এই দুটা ঘটনা হচ্ছে আগামীর বাংলাদেশের জন্য উদাহরণ। উদাহরণটা কিভাবে নিতে হবে জানেন? বাংলাদেশে গ্রামীণের যতগুলো প্রতিষ্ঠান আছে,
গ্রামীণ ব্যাংক, গ্রামীণের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান যতগুলা থাকে, বিশ্ববিদ্যালয়, কলেজ, গ্রামীণের অধীনস্থ সকল হসপিটাল, ব্যাংক, বীমা, অফিস, আদালত যা কিছু আছে, বিশেষ করে গ্রামীণ ব্যাংকের যে অফিসগুলো আছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, প্রত্যেকটা অফিসকে গণ শৌচাগার বানানো হবে। আর যেগুলো অনেক বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা অফিসকে বৃদ্ধা মায়েদের জন্য, বৃদ্ধা বাপেদের জন্য আশ্রম বানানো হবে, রিহ্যাব সেন্টার বানানো হবে, প্রতিবন্ধীদের জন্য স্কুল করা হবে, বিধবাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কটা বলবো আমি, সব বলে শেষ করতে পারবো না। মুদ্রা কথায় যদি বলতে চাই, ইউনূসের প্রত্যেকটা প্রতিষ্ঠানের কাঠামোকে ভেঙে ফেলে তার সকল অর্থ বাজেয়াপ্ত করে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে, যারা গত 15 মাসে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, ধন সম্পদ সবকিছু কেড়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ইউনূসের সকল সহায় সম্পত্তি। এবং কোনো কিছু বাংলাদেশ থেকে ইউনূস নিয়ে যেতে পারবে না। যদি এন্ডিং আওয়ারে গিয়ে ইউনূস সেফ এক্সিট পেয়েও যায়, ইউনূস বাংলাদেশ থেকে একটা সুতা নিয়ে যাইতে পারবে না, সেই সুযোগ তাকে দেওয়া হবে না। গতকালকের এই ঘটনা এটারই প্রতিফলন। ইউনূস ক্ষমতায় থাকাকালীন তার বাড়ির গেটে হামলা হয়েছে। সে যখন ক্ষমতা থেকে চলে যাবে, তার গত 15 মাসের অপশাসন, দুর্বৃত্তায়ন, লুটপাট, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, রাহাজানি, এই প্রত্যেকটা বিষয়কে সামনে এনে ইউনূসের সবকিছুকে মাটির সাথে ধসিয়ে দেবে সাধারণ মানুষ। আমরা ভবিষ্যৎবাণী করতেছি, কিন্তু এই ভবিষ্যৎবাণীগুলা A to Z মিলে যাবে। পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ডক্টর কনক সারোয়ার, ইলিয়াস, জ্যাকব মিল্টন, এই ধরনের যারা ছেলে আছে, যাদের পতিতাপল্লীতে জন্ম, যাদের জন্মে সমস্যা আছে, যাদের একাধিক বাপ আছে, এদের প্রত্যেকের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়ি, তাদের নিকটাত্মীয়, তাদের বন্ধু বান্ধব, প্রত্যেককেই এটার ভোগ দিতে হবে, সর্বোচ্চ মাত্রায় ভোগ দিতে হবে। এবং বাংলাদেশের মানুষ এটা আদায় করে ছাড়বে। তারা যে অন্যায় করেছে, বাংলাদেশের মানুষকে টুপি পরিয়ে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, এটার অপরাধ কোনোদিনও ক্ষমাযোগ্য না। এবং বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে মতামত। অবশেষে দুইটা জিনিস 1 বছরের ব্যবধানে আমরা দেখতে পেলাম। ইউনূসের প্রত্যক্ষ মদদে, সরাসরি পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নামক রাষ্ট্রের সূতিকাগার ধানমন্ডি 32 ভেঙে ফেলা হয়েছে। পিনাকি ইলিয়াস নেতৃত্ব দিয়েছে। এবং আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, প্রকৃতির কি নির্মম বিচার, 15 মাস অতিক্রম হয়নি, এর মধ্যে ইউনূসের বাসার গেটে হামলা হলো, ভাঙচুর হলো, পিনাকির বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আগামী দিনে পিনাকির বাড়িকে যদি জ্বালিয়ে পড়িয়ে ভৎস করে দেওয়া হয়, আমি অবাক হব না। ইউনূসের কি হবে সেটা তো আমি বললাম। ইলিয়াস থেকে শুরু করে প্রত্যেকটা দেশ বিরোধী চক্রের সর্বোচ্চ শাস্তি হবে। কেউ রক্ষা করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি পারবে না, খোদ পেন্টাগন এসব রক্ষা করতে পারবে না। বাংলাদেশের মানুষের ক্ষোভ, ক্রোধ কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কেউ ভাবতেও পারছেন না। দেশটা নাই। একটা গান মনে পড়তেছে, তুমি আর নেই সে তুমি। আমার দেশটা আর আমার দেশের মধ্যে নাই, দেশটা ধ্বংস করে ফেলেছে। দেশে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ছড়িয়ে পড়েছে সহিংসতা। চট্টগ্রামে প্রাণহানি এবং বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনার মধ্যে নাজুক প্রাক নির্বাচনী পরিবেশের ফিরিস্তি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI। অক্টোবরে বাংলাদেশ ঘুরে যায় সংস্থাটির প্রতিনিধি দল। ওয়াশিংটনে ফিরে তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে নতুন করে ধাক্কা খেল কথিত ইতিহাস সেরা এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের কালগল্প। অন্তর্বর্তী সরকার প্রায় 15 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি শুধু নয়, চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব নিয়েও জনমনে হয়েছে উদ্বেগ। জুলাই সনদ নিয়ে সরকারের মিত্র দলগুলোর মধ্যে বিভেদ নিরসন না হলে গোটা সংস্কার প্রক্রিয়া মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সংস্থাটি। বলেছে, নির্বাচনের স্বচ্ছতা এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণ জরুরি। দর্শক, ঢাকায় IRI প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু তার 2 সপ্তাহ পর IRI প্রতিবেদনে দেখা যাচ্ছে অসংখ্য শঙ্কার ঘনঘটা। এমনকি সংস্থাটি আওয়ামী লীগকে দেশের অন্যতম বড় দল দাবি করে তাদেরকে নির্বাচনের বাইরে রাখায় জনগণের প্রতিনিধিত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছে। সংস্থাটি তাদের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের সাফল্যের জন্য 3টি শর্ত নির্ধারণ করে দিয়েছে।
এগুলো হলো সরকারের নিরপেক্ষতা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঐকমত্য কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অগ্রগতি। তবে সংস্থাটির প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে এসব শর্তের কোনোটি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নয়। আন্তর্জাতিক নীতি ও নির্বাচনী বিশেষজ্ঞদের নিয়ে গঠিত IRI এর প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন বাংলাদেশ সফর করে অক্টোবরের শেষ ভাগে। তারা 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত নির্বাচন সংশ্লিষ্ট 59টি পক্ষের সঙ্গে মোট 21টি বৈঠক করে। এর মধ্যে ছিলেন নির্বাচন কমিশনের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। যমুনায় 21 অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হয় বৈঠক। সে সময় অধ্যাপক ইউনূস দাবি করেন, বাংলাদেশে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে সঠিক পথে এগিয়ে যাচ্ছে তার সরকার। তিনি বলেন, এটি আমাদের তরুণ প্রজন্মের জন্য এক আজীবনের অভিজ্ঞতা হতে যাচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী 27 বছরের নিচে এবং তারা এবারই প্রথম ভোট দেবে। তবে অধ্যাপক ইউনূসের এই বৈঠকের 2 সপ্তাহ পর IRI এর প্রকাশ করা মূল্যায়ন প্রতিবেদনে এসেছে নির্বাচনী পরিবেশ নিয়ে একরাশ হতাশা এবং শঙ্কার কথা। প্রধান উপদেষ্টার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি নিয়েও তোলা হয়েছে বড় ধরনের প্রশ্ন। যুক্তরাষ্ট্র সরকারের ঘনিষ্ঠ সংস্থাটি বলছে, উত্তাল পরিস্থিতির পর যে সংস্কার আন্দোলন গড়ে উঠেছে তা বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ একটি ভোটের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক রূপ পাবে কি না সেটি আগামী কয়েক মাসে পরিষ্কার হবে। অন্তর্বর্তী সরকারের সফলতা নির্ভর করবে তারা কতটা নিরপেক্ষ থাকতে পারে, নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং ঐকমত্য কমিশনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন কতটা এগিয়ে নিতে পারে তার উপর। নির্বাচনের পরিবেশ নিয়ে নানামুখী শঙ্কা এবং প্রস্তুতিহীনতার কথা তুলে ধরেছে IRI। জুলাই সনদের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি করা সনদের প্রশংসা করেছে সংস্থাটি, তবে সমালোচনাও করেছে কমিশন যে তাদের ম্যান্ডেট অনুযায়ী চলেনি এমন ইঙ্গিত রয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের ম্যান্ডেট ছিল নিবন্ধিত দলগুলোর মধ্যে উন্মুক্ত সংলাপ নিশ্চিত করা, পাশাপাশি মেরুকরণের রাজনীতির কারণে তৈরি হওয়া গভীর আদর্শগত ও প্রজন্মগত বিভাজন দূর করা। দর্শক, দেখা যাচ্ছে IRI নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার উপর জোর দিয়েছে, অথচ অধ্যাপক আলী রিয়াজের পরিচালনায় ফেব্রুয়ারিতে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হওয়ার সময় দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছিল 52টি। এর মধ্যে মাত্র 18টি দল ডাক পায় আলোচনায়। তাদের বাইরে কিংস পার্টি, NCP সহ নাম সর্বস্ব আরো 14টি সহ মোট 32টি দল ও জোট নিয়ে প্রায় 8 মাস চলে সংলাপের নাটক। এই সংলাপে বেশিরভাগ নিবন্ধিত দলকে শুধু বাইরেই রাখা হয়নি, আলী রিয়াজ প্রণীত হারজোড়ো সংবিধান সরকারের মিত্র দলগুলোর মধ্যে তৈরি করেছে বিভাজন। ফলে মেরুকরণের রাজনীতি আরো ব্যাপক করে দলগুলোকে উত্তর আর দক্ষিণ মেরুতে ঠেলে দিয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন। IRI বলছে, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হলে রাজনৈতিক বিভাজন দূর করতে হবে, সংস্কারের প্রতি আস্থা বাড়াতে অব্যাহত সংলাপ, স্বচ্ছ নির্বাচন ব্যবস্থাপনা এবং রাজনৈতিক দলগুলোর বিশ্বাসযোগ্য অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। তবে সেটা আদৌ সম্ভব কি না সে প্রশ্ন নানাভাবে এসেছে IRI এর প্রতিবেদনে। বলা হয়, জুলাই সনদের বাস্তবায়ন এখনো অনিশ্চিত, কারণ সময়সূচি নির্ধারণ ও প্রয়োগে প্রক্রিয়াগত অস্পষ্টতা এবং দলগুলোর অবস্থানে বিভেদ রয়ে গেছে। ঢাকায় IRI প্রতিনিধিদের অন্তর্ভুক্তিমূলক এবং উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। তবে বাংলাদেশ ঘুরে তার কোনো আলামত যে পাওয়া যায়নি সেটি প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে। বলা হয়েছে, প্রাক নির্বাচনী পরিবেশ নাজুক রয়ে গেছে, রাজনৈতিক সহিংসতার বিচ্ছিন্ন কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে, স্থানীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি স্থায়ী অবিশ্বাস পরিস্থিতিকে জটিল করেছে। বাংলাদেশের চরমপন্থার উত্থান নিয়েও জানানো হয় শঙ্কা। বলা হয়, চরম ও কট্টরপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব অসহিষ্ণু বক্তব্যকে উস্কে দিতে পারে। এটি বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়ার আশঙ্কা বাড়াচ্ছে। রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং নারীদের উপেক্ষা করা নিয়েও জানানো হয় উদ্বেগ। বাংলাদেশের নারীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানানো হয় প্রতিবেদনে। বলা হয়, এটিও নির্বাচনের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
রাজনৈতিক ও নাগরিক জীবনে সক্রিয় নারীরা অনলাইন এবং জনপরিসরে হয়রানির শিকার হচ্ছেন। ভোটার তালিকায় রয়েছে ভারসাম্যহীনতা। দলীয় পর্যায়ে অন্তত ৫% নারীকে মনোনয়ন দেওয়ার অঙ্গীকার থাকলেও নারী প্রার্থীর হার কমছে। দর্শক, সম্প্রতি বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এর মধ্যে খালেদা জিয়া সহ ১০ জন নারী প্রার্থী মোট ১২টি আসনে মনোনয়ন পেয়েছে। এতে দেখা যাচ্ছে বিএনপি ৫% আসনে নারীদের মনোনয়ন দিয়েছে। তবে সরকারের মিত্র নামসর্বস্ব কিছু দলের তালিকায় এই হার আরো কম। অন্তর্বর্তী সরকার যে পথে এগোচ্ছে তাতে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক এবং প্রতিনিধিত্বশীল হবে তা নিয়ে শঙ্কা জানানো হয়েছে IRI এর প্রতিবেদনে। বলা হয়, দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত প্রতিনিধিত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এর ফলে নির্বাচনের দিন সহিংসতা বাড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। নির্বাচনের সব রাজনৈতিক দলের কতটা অংশগ্রহণের প্রতিফলন ঘটাবে তা নিয়েও প্রশ্ন তুলেছে IRI। সংঘাতের ঝুঁকি নিয়ে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নাজুক, রাজনৈতিক উত্তেজনা প্রায় সহিংসতার রূপ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক, নিরাপত্তা বাহিনী এবং কার্যক্রম স্থগিত করা রাজনৈতিক নেটওয়ার্কের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ প্রাক নির্বাচনী সময়কে অস্থিতিশীল করছে। বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে, IRI এর মূল্যায়নের সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, অনুমতিহীন সমাবেশের পর কর্তৃপক্ষ ব্যাপক গ্রেপ্তার চালাচ্ছে। দলীয় কার্যালয় ও কর্মীদের উপর স্থানীয় পর্যায়ের হামলা অভিযোগ জনমনে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এসব ঘটনায় বোঝা যায় রাজনৈতিক রূপান্তর এখনো নাজুক অবস্থায় রয়েছে। উচ্চমাত্রার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা স্থানীয় বিরোধের কারণে বড় ধরনের অস্থিরতা বাড়াতে পারে। IRI মনে করছে, এই অস্থিরতা নির্বাচনকে অনেক ঝুঁকিপূর্ণ করে তুলবে। কিছু অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ ও দুর্বল আইনি পদক্ষেপের কারণে দলগুলো স্বাধীনভাবে প্রচার চালাতে পারছে না বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। অভিযোগ করা হয়, এ ধরনের অবস্থা স্থানীয় পর্যায়ে উন্মুক্ত প্রতিযোগিতাকে সংকুচিত করছে। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে আইনি সংশোধন নিয়েও প্রশ্ন তোলা হয় প্রতিবেদনে। এতে বলা হয়, ২০২৫ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার একটি আইন প্রণয়ন করে। এতে বলা হয়, মানবতা বিরোধী অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত কোনো ব্যক্তি সরকারি পদে থাকতে পারবেন না। এই আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের উপর সরাসরি প্রভাব ফেলেছে। আইনের সমর্থকেরা একে জবাবদিহি ও পুনর্গঠনের দিকে অগ্রগতি হিসেবে দেখছেন। তবে সমালোচকেরা অভিযোগ প্রমাণ হওয়ার আগেই শাস্তি দেওয়ার নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিবেদনে ভোট সামনে রেখে নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপের দুর্বলতা তুলে ধরে IRI। বলা হয়, প্রবাসী ভোট প্রথমবারের মতো চালু হওয়ায় এতে লজিস্টিক ও বিশ্বাসযোগ্যতার চ্যালেঞ্জ রয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগেই ব্যালট ডাকে পাঠানো হবে। প্রবাসী ভোটার যাচাই, ডাক ব্যবস্থা ও ব্যালট ফেরত আসার সমস্যার সুরাহা এখনো হয়নি। এতে প্রবাস থেকে ভোট প্রক্রিয়ায় ভুল হলে তা জনাস্থা ও নির্বাচন পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নির্বাচনী পর্যবেক্ষক বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন দেশ জুড়ে ৭৩টি নাগরিক নেতৃত্বাধীন পর্যবেক্ষক দলকে অনুমোদন দিয়েছে। তবে অনুমোদনের মানদণ্ড এখনো অস্পষ্ট এবং কিছু দেশীয় প্রতিষ্ঠান আবেদন প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ তুলেছে। কারো কারো অভিযোগ, তাদের পর্যবেক্ষক হওয়ার আবেদন অনুমোদনে দেরি করা হচ্ছে অথবা লিখিত ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হয়েছে। এটি বৈষম্যমূলক আচরণের ধারণা জন্ম দিচ্ছে। নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির আশা করা হলেও নির্বাচন কমিশন ও ভোটারদের মধ্যে যোগাযোগের ঘাটতির কথা বলছে IRI। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি দূর করতে গিয়ে সরকার সশস্ত্র বাহিনীর উপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে বলে মনে করে বাংলাদেশ ঘুরে যাওয়া এই প্রতিনিধি দলটি। বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনমনে অবিশ্বাস বাড়িয়ে তুলছে সংকট। প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন, সামরিক বাহিনী ও পুলিশের ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত জরুরি। এটি সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারে। তবে এ ধরনের সমন্বয়ের প্রমাণ দেখতে পাচ্ছে না IRI। তারা বলছে, অসম্পূর্ণ আইনি কাঠামো, নিরাপত্তার ঝুঁকি এবং প্রক্রিয়াগত চ্যালেঞ্জ নির্বাচনের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করতে পারে।
দর্শক, প্রতিবেদনের শেষে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে 8টি সুপারিশ করা হয়েছে। তবে প্রতিবেদনের মূল অংশ বিবেচনায় নিলে দেখা যায় জুলাই সনদ নিয়ে বিরোধ নিষ্পত্তি, গণভোট আয়োজন সহ কোনোটি বাস্তবায়নের সক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের। আবার 15 মাসে যার প্রায় কিছুই বাস্তবায়ন করা যায়নি, আগামী ফেব্রুয়ারির আগে তা মিটিয়ে ফেলা এক দিবার স্বপ্ন। ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তা একদিকে যেমন সহিংসতার দাবানল ছড়িয়ে দিতে পারে, তেমনি IRI এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছেও বিষয়টি থাকবে প্রশ্নবিদ্ধ হয়ে। সব মিলিয়ে কিছুদিন আগেও IRI কে নিয়ে সরকারের স্বপ্ন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। বহুমুখী আন্তর্জাতিক চাপের মধ্যে এবার নতুন গলার কাঁটায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংস্থার মূল্যায়নের প্রতিবেদন। জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেয়া নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি এবং আমরা আপনাদেরকে তখনই জানিয়েছিলাম। আজকে যে রিপোর্টটি আমাদের সামনে আছে সেই রিপোর্টেও আপনারা জেনে যাবেন সেই বিষয়ে সারমর্ম সবগুলোই আছে। কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে সরকারের পররাষ্ট্র উপদেষ্টার যে প্রতিক্রিয়া, রিয়েকশন, এটা সাংবাদিকের প্রশ্নের উত্তরেই হোক এবং প্রথম আলো পত্রিকার রিপোর্টের যে স্ট্রাকচার, ধরন, মানে সুযোগ পেয়ে অন্তত আওয়ামী লীগ কি বলেছে, এটা যেদিন আওয়ামী লীগ দিয়েছে জাতিসংঘে সেই দিন প্রথম আলো রিপোর্ট করেনি। বাট আজকে যেহেতু পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছে সেই প্রেক্ষিতে প্রথম আলো এটা তুলে ধরেছে এবং মোটামুটি ওইটার জিস্ট ওই রিপোর্টে, মানে জাতিসংঘে যে চিঠি আওয়ামী লীগ দিয়েছে, ওই যে নওফেল সাবেক শিক্ষা উপমন্ত্রী তিনি যেই চিঠিটা দিয়েছে আওয়ামী লীগ পক্ষে সেটা তুলে ধরেছে। এখন আমি যেন বলছি যে এই সরকারেরও কিছুটা টনক নড়েছে কিনা, বা সরকার কিছুটা গ্রাহ্য করছে কিনা, গরজ করছে কিনা, বা একটু ভাবছে কিনা, দেখেন তো আপনাদের কাছে এরকম কিছু মনে হয় কিনা। জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কাজ হবে না তৌহিদ হোসেন, ভেতরে যে কথাগুলো আছে সেগুলোর মধ্যে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতিসংঘে যে চিঠি দিয়েছে তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘের সিদ্ধান্ত তারা নিজেও নিচ্ছেন, জাতিসংঘের সঙ্গে তো তাদের মহরম আছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালোই নাকি মহরম রয়েছে, এরকম বিভিন্ন ক্ষেত্রে আলাপ শোনা যায় আর কি। তো সেই ক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টা হয়তো একটা সাহস পেয়েছেন, বলে দিতে পারেন যে চিঠির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই কথা বলেছেন। তৌহিদ হোসেন তিনি বলছেন যে জাতিসংঘকে দেওয়া আওয়ামী লীগের এই ধরনের চিঠিতে কোনো কাজ হবে না। প্রসঙ্গত, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে প্রতিযোগিতা থেকে সরে আসার অনুরোধ জানিয়ে 1 নভেম্বর বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে চিঠি পাঠান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, নওফেল, মানে আমরা নওফেল নামে অনেকে চেনেন তাকে। তিনি ওই চিঠির অনুলিপি জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, জাতিসংঘের মানবাধিকার পরিষদ সহ জাতিসংঘের কাজে যুক্ত ব্যক্তিবর্গ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকায় ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না আওয়ামী লীগের। জাতিসংঘের পাঠানো দলটির ওই চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের আহ্বান জানাই। আমরা বাংলাদেশের সব রাজনৈতিক পক্ষের মধ্যে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসাবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাই। মানে আলোচনার বিষয়টি তো জোর দেওয়া হয়েছিল। বাংলাদেশের ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও মৌলিক অধিকারের মূলনীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ শিরোনামে ইউএনডিপিকে চিঠি পাঠায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলকও নয়, বিশ্বাসযোগ্যও নয়। এ ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে। বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ জায়গায় আওয়ামী লীগ বলার চেষ্টা করেছে এবং এটা যদি প্রমাণিত হয় জাতিসংঘের নিয়মের বাইরে জাতিসংঘ কোথায় সহযোগিতা করছে, তাহলে জাতিসংঘের জন্য সেটা অসুবিধাজনক নিঃসন্দেহে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য হবে কিনা এই প্রশ্ন তোলা আওয়ামী লীগের বিরুদ্ধে
2014, 18, 24 সালে 3টি বিতর্কিত নির্বাচন আয়োজনের মাধ্যমে টানা 15 বছর ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে। এই অভিযোগ রয়েছে, এটা শক্তিশালী অভিযোগ এবং এটা সাধারণ মানুষ এটা মনে করে যে আওয়ামী লীগ এই ধরনের নির্বাচন করেছে। এখন সেই সময় বিএনপি এই ধরনের চিঠি দিয়েছিল কিনা সেটার প্রতিক্রিয়া কি জানিয়েছে সে জায়গায় যদি আমরা নাও যাই, আমরা শুধু এইটুকু বলতে পারি যে নির্বাচন কেন্দ্রিক যে মানে হয়তো আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এটা পাত্তা দিলেন না, মনে করলেন যে না কিছু এতে আসে যায় না, কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে আওয়ামী লীগ চুপ করে থাকবে না এবং এইসব বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন যত ঘনিয়ে আসবে তারা যে এই টাইপের চেষ্টা করে যাবে এবং সেই চেষ্টা কখন কোনটা বেজে যায় আর কোনটা বাজবে না এইটা আগ বাড়িয়ে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে নিশ্চয়ই এখনই বলার সুযোগ থাকে না। ভালো থাকবে।